আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সাথে রসায়নের তৃতীয় অধ্যায় অর্থাৎ পদার্থের গঠন অধ্যায়টি নিয়ে আলোচনা করব। রসায়ন খুব ভালোভাবে বোঝার জন্য এই তৃতীয় অধ্যায়ের বেসিক খুব ভালোভাবে জানা তোমাদের জন্য খুব বেশি প্রয়োজন। এই তৃতীয় অধ্যায়ের বেসিক তুমি যত ভালো জানবা, রসায়নকেও তুমি তত ভালো করে বুঝতে পারবা এবং রসায়ন পড়তেও তোমার তত ভালো লাগবে এবং তোমার কাছে রসায়ন তত সহজ মনে হবে। তো আজকে আমাদের অধ্যায়, যে অধ্যায়টি নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব, সেই অধ্যায়টির নাম হচ্ছে পদার্থের গঠন। তাহলে শুরুতে আমরা জেনে নিব পদার্থ কয় ধরনের। পদার্থ দুই ধরনের, এক হচ্ছে মৌলিক পদার্থ, আরেক হচ্ছে যৌগিক পদার্থ। তাহলে আমাদের শুরুর কাজটি কি? শুরুর কাজ হচ্ছে এই মৌলিক এবং যৌগিক পদার্থ কি তা জেনে নেওয়া। যেহেতু আমরা পদার্থের যে গঠন, সেই গঠন সম্পর্কে যদি আমরা জানবো, তাহলে শুরুতে পদার্থ কয় ধরনের এবং কি কি সেটা জেনে নেওয়াটা আমাদের জন্য অত্যাবশ্যকীয়। দুই ধরনের পদার্থ পাওয়া যায়, মৌলিক এবং যৌগিক পদার্থ। মৌলিক পদার্থ কি? যে পদার্থকে ভাঙলে শুধুমাত্র ওই পদার্থই পাওয়া যাবে তাকে বলা হয় মৌলিক পদার্থ। আর যে পদার্থকে ভাঙলে দুই বা ততোধিক মৌলিক পদার্থ পাওয়া যায়, অর্থাৎ ভিন্ন ভিন্ন পদার্থ পাওয়া যায়, তাকে যৌগিক পদার্থ বলে। তাহলে চলো আমরা বিস্তারিত দেখি। দেখো, আমরা সকলেই লোহা চিনি। লোহা অর্থাৎ লোহার রাসায়নিক নাম হচ্ছে কি? ফেরাস। লোহার রাসায়নিক নাম হচ্ছে ফেরাস। একটা লোহার খন্ড মনে করে তোমার কাছে আছে, একটা লোহার খন্ড যদি তোমার কাছে থাকে, তুমি যদি ওই লোহার খন্ডটাকে ভেঙে একদম টুকরা টুকরা করে ফেলো, তুমি কি পাবা? লোহার টুকরা পাবা। তাহলে লোহার টুকরা ছাড়া তুমি কি আর কোনো কিছু পাবা? নিশ্চয়ই তুমি পাবা না। তাহলে লোহাকে ভাঙলে শুধুমাত্র লোহাই পাওয়া যায়, এখানে ভিন্ন কোনো পদার্থ পাওয়া যাচ্ছে না। তাহলে লোহা হচ্ছে একটি কি পদার্থ? মৌলিক পদার্থ। ঠিক সেম ভাবে তুমি যদি একটা সোডিয়ামের খন্ড নাও, তাহলে তুমি ওই সোডিয়াম খন্ডটাকে কেটে যদি টুকরো টুকরো করে ফেলো, তাহলে তুমি এখানে শুধুমাত্র সোডিয়ামই পাবা, সোডিয়াম ছাড়া আর কোনো কিছুই তুমি পাবা না। তাহলে সোডিয়াম একটা কি পদার্থ? মৌলিক পদার্থ। এরপর আসো যৌগিক পদার্থ কি। যেমন মনে করো আমরা যে লবণটা খাই, অর্থাৎ খাবার লবণ, এই খাবার লবণের সংকেত আমরা কি জানি? খাবার লবণের সংকেত হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। দেখো, এই সোডিয়াম ক্লোরাইডকে যদি আমরা ভাঙি, আমরা দুইটা মোল পাবো, একটা পাবো আমরা সোডিয়াম, একটা পাবো আমরা ক্লোরিন। তাহলে দেখো, একটু আগে আমরা দেখে আসছি সোডিয়াম হচ্ছে একটা কি পদার্থ? মৌলিক পদার্থ। তারপর যে ক্লোরিন, ক্লোরিন একটা কি পদার্থ? মৌলিক পদার্থ। অর্থাৎ এই সোডিয়াম ক্লোরাইডকে ভাঙলে তুমি সোডিয়াম পাবা, ক্লোরিন পাবা। এই সোডিয়ামকে আর ভাঙা যাবে না, তো সোডিয়ামকে ভাঙলে তুমি শুধু সোডিয়ামে পাবা। তাহলে সোডিয়াম একটা কি পদার্থ? মৌলিক পদার্থ। আবার এই যে ক্লোরিন, ক্লোরিনকে তুমি যতই ভাঙো, যতই টুকরা টুকরা করো, তুমি শুধু ক্লোরিনই পাবা, আর কোনো কিছু পাবা না। তাহলে ক্লোরিন একটা কি পদার্থ? মৌলিক পদার্থ। তাহলে এই দুইটা মৌলিক পদার্থ যুক্ত হয়ে তোমার কি গঠন করলো? সোডিয়াম ক্লোরাইড। আর দুইটা মৌলিক পদার্থ যুক্ত হয়ে যেটা গঠন করছে সেটা হচ্ছে একটা কি পদার্থ? যৌগিক পদার্থ। তাহলে দেখো, এই যৌগিক পদার্থটাকে ভেঙে আমরা দুইটা পদার্থ পাইছি না? এবং দেখো তো এই দুইটা কি ভিন্ন ভিন্ন পদার্থ না? অর্থাৎ ভিন্ন পদার্থ। তাহলে কোনো পদার্থকে ভাঙলে যদি দুই বা ততোধিক ভিন্ন পদার্থ পাওয়া যায় বা দুই বা ততোধিক ভিন্ন মৌলিক পদার্থ পাওয়া যায়, তাকে বলা হয় যৌগিক পদার্থ। এবং এই মৌলিক এবং যৌগিক পদার্থকে তুমি যেন আরো সহজেই চিনতে পারো, তার জন্য আমি তোমাকে একটা ট্রিক্স বলে দিচ্ছি। তা হলো, মৌলিক পদার্থে বড় হাতের অ্যালফাবেট একটি থাকবে, আর যৌগিক পদার্থে বড় হাতের অ্যালফাবেট একটির বেশি থাকবে, একটির বেশি থাকবে। এবার সেটা মনে করো তোমার দুইটাও হতে পারে, তিনটাও হতে পারে, মানে এবার ইচ্ছা মতো একটার বেশি হবে। যেমন দেখো, যে ফেরাস, সোডিয়াম, তারপর তুমি যদি পটাশিয়াম নাও, ক্লোরিন নাও, তারপর হচ্ছে তুমি যদি নিয়ন নাও, তুমি যাই নাও না কেন, দেখো এদের প্রত্যেকের মধ্যে বড় হাতের অ্যালফাবেট কয়টা? একটা। তাহলে এরা সকলে হচ্ছে কি পদার্থ? মৌলিক পদার্থ। অর্থাৎ মৌলিক পদার্থের মধ্যে বড় হাতের অক্ষর শুধুমাত্র একটাই থাকবে। আর যৌগিক পদার্থের মধ্যে দেখো
সোডিয়াম ক্লোরাইডের মধ্যে একটা বড় হাতের অক্ষর, এখানে আরেকটা বড় হাতের অক্ষর সি। তাহলে দেখো তো বড় হাতের অক্ষর কয়টা আছে? দুইটা। আবার দেখো আমরা সকলে পানির সংকেত জানি, পানি মানে হচ্ছে কত? H2O। এখানে দেখো ওটাও বড় হাতে, H টাও বড় হাতে, তাহলে কয়টা? দুইটা। আবার তুমি যদি আবার দেখো অ্যামোনিয়াম ক্লোরাইড, এখানে দেখো একটা, দুইটা, তিনটা। তাহলে এটাও যৌগিক পদার্থ, এটাও যৌগিক পদার্থ, এটাও তোমার কি পদার্থ? যৌগিক পদার্থ। তাহলে যৌগিক পদার্থ হচ্ছে কি, অর্থাৎ যৌগিক পদার্থের মধ্যে বড় হাতের অ্যালফাবেট থাকবে একটির বেশি, আর মৌলিক পদার্থের মধ্যে থাকবে একটি, শুধুমাত্র একটি। তাহলে এই ট্রিক্স দ্বারা আমরা খুব সহজে মৌলিক এবং যৌগিক পদার্থকে চিনতে পারি। তাহলে আমাদের মৌলিক পদার্থ গেল, যৌগিক পদার্থ গেল। এরপর আমরা দেখব পরমাণু। পরমাণু, পরমাণু কি? পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম একক। ক্ষুদ্রতম একক। এখন পরমাণু মৌলিক পদার্থের ক্ষুদ্রতম একক, এই কথাটির মানে কি বা অর্থটাই বা কি? এই কথাটির অর্থ হচ্ছে সকল মৌলিক পদার্থ অসংখ্য পরমাণু সমন্বয়ে গঠিত। চলো তাহলে সেটা আমরা বিস্তারিতভাবে জানি। এই যে পরমাণু, পরমাণু নিয়ে সর্বপ্রথম কোন বিজ্ঞানী কথা বলছে, বা এই পরমাণুর আবিষ্কারকই বা কি? পরমাণু নিয়ে সর্বপ্রথম যে বিজ্ঞানী কথা বলছে তিনি হচ্ছে ডেমোক্রিটাস। ডেমোক্রিটাস। এই ডেমোক্রিটাস তোমার পঞ্চম শতকে বলছে সকল বস্তুই, ডেমোক্রিটাস পঞ্চম শতকে বলছে সকল বস্তুই ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। বিজ্ঞানী ডেমোক্রিটাস পঞ্চম শতকে বলছে যে সকল বস্তু, অর্থাৎ সৃষ্টি জগতে যত ধরনের বস্তু আছে সকল বস্তুই ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। যেমন ধর একটা দেওয়াল কি দ্বারা গঠিত? ইট দ্বারা গঠিত না? একটা ইটের সাথে আরেকটা ইট যুক্ত হয়ে হয়ে তোমার একটা কি সম্পূর্ণ দেওয়াল গঠিত হয় কিনা? ঠিক সেম ভাবে এই যে প্রতিটা বস্তু, মনে করো এই যে মার্কারটা, এই যে বস্তুটা, এই বস্তুটা কিভাবে গঠিত হয়েছে? তো ডেমোক্রিটাস বলছে প্রত্যেক বস্তু ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য কণা দ্বারা গঠিত, এবং এই যে ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য কণা, তিনি এই কণার নাম দিয়েছে পরমাণু। এই কণার নাম কি দিছে? পরমাণু। আর এই পরমাণুর ইংলিশটা হচ্ছে অ্যাটমস। অ্যাটমস হচ্ছে একটা গ্রিক শব্দ, বুঝতে পারছেন? অ্যাটমস হচ্ছে একটা গ্রিক শব্দ। তাহলে দেখো সর্বপ্রথম পরমাণু নিয়ে কথা বলছে কে? বিজ্ঞানী ডেমোক্রিটাস। কত শতকে? পঞ্চম শতকে। এবং তিনি কি বলছে? যে সকল বস্তু ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে গঠিত, এবং এই ক্ষুদ্র কণার নাম তিনি কি দিছে? পরমাণু। তবে এটার কোনো পরীক্ষালব্ধ তথ্য বা প্রমাণ তার কাছে ছিল না, যার কারণে ওই সময় তার এই যে তথ্যটা অত বেশি গ্রহণযোগ্যতা পায় নাই, বা তখন বিজ্ঞানী অ্যারিস্টটল এটার বিরোধিতা করছিল, যার কারণে তার এই মতবাদ বা তথ্যটা বাদ পড়ে যায়। তার পরবর্তীতে তোমার বিজ্ঞানী জন ডাল্টন, উনি সম্ভবত এটা 1803 বা 1808, এই দুইটা সালে যে কোনো একটা হবে। জন ডাল্টন কি বলছে? জন ডাল্টনও ডেমোক্রিটাসের একই কথাটাই বলছে, যে বিজ্ঞানী জন ডাল্টন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রমাণ করছেন, এবং প্রমাণ করে উনি যে কথাটা বলছে সেটা হচ্ছে কি, যে সকল বস্তুই ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, এবং এই কণাটা হচ্ছে কি অবিভাজ্য। সেম কথাই বলছে। আচ্ছা, এখানে ডেমোক্রিটাস আরো একটা কথা বলছে যে সকল বস্তু ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, এবং তিনি আরো একটা কথা বলছে যে এই কণাগুলো হচ্ছে অবিভাজ্য। ডেমোক্রিটাস বলছে এই কণাগুলো হচ্ছে অবিভাজ্য, অর্থাৎ এই ক্ষুদ্র যে কণা, অর্থাৎ এই যে পরমাণু, এই পরমাণুটাকে আর ভাঙা যাবে না। এই পরমাণুটাকে কি করা যাবে না? ভাঙা যাবে না। অবিভাজ্য মানে হচ্ছে এই পরমাণুকে তোমার ভাঙা যাবে না। এবং এই ডেমোক্রিটাসের সেম কথাটাই কে বলছে? জন ডাল্টন। জন ডাল্টনও বলছে যে সকল বস্তুই ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, এবং এই কণার নাম, যেহেতু বিজ্ঞানী ডেমোক্রিটাস পরমাণু দিছেন, উনিও পরমাণুই দিছে।
আর পরিবর্তন করেন না, এবং তিনিও বলছে কি এই ক্ষুদ্র কণাটা অবিভাজ্য, অর্থাৎ এটাকে আর ভাঙা যাবে না। তারপরে বিজ্ঞানী রাদারফোর্ড 1911 সালে উনি দেখাইছে যে পরমাণু হচ্ছে বিভাজ্য। বিজ্ঞানী রাদারফোর্ড প্রমাণ করেন পরমাণু বিভাজ্য। পরমাণু কি? বিভাজ্য, অর্থাৎ পরমাণুকে ভাঙা যায়। এবং এই পরমাণুকে ভাঙলে আমরা কি পাই? ইলেকট্রন পাই, তারপরে প্রোটন পাই, তারপর আমরা নিউট্রন পেয়ে থাকি। তাহলে এই হচ্ছে তোমার পরমাণুর যত কাহিনী। তাহলে শুরু থেকে আমি পুরোটাই আবার বলতেছি, তোমরা খুব ভালোভাবে লক্ষ্য করো। প্রথমে এই যে পরমাণু হচ্ছে কি মৌলিক পদার্থের ক্ষুদ্রতম একক। ক্ষুদ্রতম একক এটার মানে কি? এটার মানে হচ্ছে সকল মৌলিক পদার্থ অসংখ্য পরমাণু দ্বারা গঠিত, অর্থাৎ পরমাণুগুলা পরস্পরের সাথে তোমার যুক্ত হয়ে হয়ে একটা বস্তুর আকার ধারণ করে। যেমন মনে করে যে মার্কারের যে আকারটা, এই আকারটা কিভাবে হয়েছে? অসংখ্য পরমাণু যুক্ত হয়ে হয়ে তোমার এই পুরো মার্কারের আকারটা তৈরি হয়েছে। তারপরে এই পরমাণু সম্পর্কে সর্বপ্রথম যিনি কথা বলছে উনি হচ্ছে বিজ্ঞানী ডেমোক্রিটাস, বা পরমাণুর যে আবিষ্কারক সেটা হচ্ছে ডেমোক্রিটাস। এবং এই ডেমোক্রিটাস বলছে সকল বস্তুই ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত এবং এই কণাটা অবিভাজ্য, অর্থাৎ এটাকে ভাঙা যায় না। তো এই বিজ্ঞানী ডেমোক্রিটাস এই কণার নাম দেন পরমাণু। তবে তার এই তথ্যটা পরীক্ষাবদ্ধ ছিল না, অর্থাৎ এটার কোনো প্রমাণ ছিল না। এবং বিজ্ঞানী অ্যারিস্টটল ওই সময় ডেমোক্রিটাসের এই তথ্যের বিরোধিতা করেন, যার কারণে ডেমোক্রিটাসের এই তথ্যটা গ্রহণযোগ্যতা পায় নাই। তবে পরবর্তীতে বিজ্ঞানী জন ডাল্টন তিনি পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেন যে সকল বস্তুই ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত এবং এই কণাটা অবিভাজ্য। অর্থাৎ ডেমোক্রিটাসের সেম কথাটাই উনি বলেন যে পরমাণু অবিভাজ্য। কিন্তু পরবর্তীতে এসে আবার বিজ্ঞানী রাদারফোর্ড এই যে পরমাণু অবিভাজ্য, অর্থাৎ ডেমোক্রিটাস এবং ডাল্টন দুইজনেই বলছে পরমাণু অবিভাজ্য। তবে পরবর্তীতে বিজ্ঞানী রাদারফোর্ড এসে তাদের এই যে তথ্যটাকে উনি খণ্ডায়িত করেন এবং তাদের এই তথ্যটাকে উনি ভুল প্রমাণ করেন, এবং তিনি প্রমাণ করেন যে পরমাণু বিভাজ্য। অর্থাৎ রাদারফোর্ডও প্রমাণ করেন সকল বস্তুই ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, এই কণার নাম পরমাণু। তবে এই পরমাণুটা বিভাজ্য, মানে পরমাণুটাকে ভাঙা যায়। তাহলে পরমাণুকে তুমি কি করতে পারবে? ভাঙতে পারবে। এবং এই পরমাণুকে ভাঙলে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন এই তিনটা কণা পাওয়া যায়, এবং এই তিনটা কণাকে বলা হয় পরমাণুর স্থায়ী কণিকা। এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত পরে জানবো। তাহলে এ হচ্ছে তোমার পরমাণু। তাহলে পরমাণু কি? পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম একক। এবং আরো একটা জিনিস মনে রাখবা, পরমাণু রাসায়নিক বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করে। পরমাণু রাসায়নিক বিক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করে। পরমাণু রাসায়নিক বিক্রিয়া সরাসরি অংশগ্রহণ করে, এবং এই পরমাণু কিন্তু মৌলিক পদার্থের বৈশিষ্ট্য বহন করে। মৌলিক পদার্থের যে বৈশিষ্ট্য সেটা কি করে? সে কি করে? বহন করে। এরপর দেখো অণু কি? দুই বা ততোধিক পরমাণু রাসায়নিক বন্ধনের মাধ্যমে পরস্পরের সাথে যুক্ত থাকলে তাকে অণু বলে। তাহলে কি বলছে দেখো, দুই বা ততোধিক পরমাণু পরস্পরের সাথে যদি যুক্ত থাকে
তাকে কি বলে? অণু বলে। তাহলে দেখো, মনে করো এটা একটা পরমাণু, এটা আরেকটা পরমাণু, এটা আরেকটা পরমাণু। তাহলে দেখো তিনটা পরমাণু কি বিচ্ছিন্ন না? আলাদা আলাদা। এখন বলছে এই তিনটা পরমাণু যদি পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে, মানে তিনটা পরমাণু যে পরস্পর যুক্ত হবে, কিসের মাধ্যমে যুক্ত হবে? পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয় রাসায়নিক বন্ধনের মাধ্যমে। তাহলে এই রাসায়নিক বন্ধন কি সেটা তোমরা আবার জানবা কোথায়? পঞ্চম অধ্যায়ে। তাহলে দেখো, এই রাসায়নিক বন্ধনের মাধ্যমে তিনটা পরমাণু যখন এভাবে পরস্পর যুক্ত হবে, তখন এটাকে বলা হবে তোমার অণু। তাহলে অণু কিভাবে গঠিত হয়? পরমাণু যুক্ত হয়ে তোমার কি গঠিত হয়? অণু গঠিত হয়। আমি তোমাকে একটা এক্সাম্পল দিতে পারি। মনে করো তুমি তোমার স্কুলে একা চলাফেরা করো। একা যদি তুমি চলাফেরা করো, তুমি যে একা, সেটা তোমার এখানে কি কোনো ফ্রেন্ডশিপ বলবে? এটাকে কেউ ফ্রেন্ডশিপ বলবে? বলবে না। কিন্তু মনে করো তোমার ক্লাসে আরো তিনজন আছে, যারা একসাথে চলাফেরা করে, একসাথে থাকে, একসাথে বসে। তো তোমরা সকলে তা কি বলবা? এদের এই সম্পর্কটাকে বা বন্ধনটাকে তোমরা কি বলবা? ফ্রেন্ডশিপ বলবা না? অর্থাৎ এটার একটা নাম তোমরা দিচ্ছ না, কি দিচ্ছ? বন্ধুত্ব বা ফ্রেন্ডশিপ। কেন দিচ্ছ? কারণ তারা তিনজন একসাথে চলাফেরা করে, উঠা বসা করে, খাওয়া দাওয়া করে, অর্থাৎ তাদের সব কাজ তারা একসাথে। কিন্তু এই যে একা যে চলে, সেটাকে কি তুমি ফ্রেন্ডশিপ বলবা? না। তাহলে ফ্রেন্ডশিপ কখন গঠিত হয়? যখন দুই বা ততোধিক, সর্বনিম্ন হচ্ছে তোমার দুইজন, সর্বোচ্চ যতজন ইচ্ছে হতে পারে। তাহলে দুই বা ততোধিক ছাত্র যখন এক পরস্পরের, অর্থাৎ দুই বা ততোধিক ছাত্রের মধ্যে যখন একটা সম্পর্ক তৈরি হয়, তখন সেটাকে আমরা কি বলি? বন্ধুত্ব বলি। ঠিক সেম ভাবে যখন একা, তখন সেটা হচ্ছে পরমাণু। কিন্তু দুই বা ততোধিক পরমাণু যখন পরস্পরের সাথে যুক্ত হবে, তখন যুক্ত হওয়ার কারণে তাদের যে সম্পর্ক হবে, সেই সম্পর্কটার নাম হচ্ছে তোমার অণু। সেই সম্পর্কটার নাম কি? অণু। তাহলে এই আবার এই অণুটাকে যদি আমরা ভাঙি, তাহলে আমরা কি পাবো? অণু যেহেতু পরমাণু দ্বারা গঠিত, তাহলে অণুকে বাংলা আমরা কি পাবো? পরমাণু পাবো। অণুকে বাংলা আমরা কি পাবো? পরমাণু পাবো। আর একটা পদার্থের মধ্যে এরকম অসংখ্য কি আছে? তোমার অণু আছে। একটা পদার্থের মধ্যে অসংখ্য কি আছে? অণু আছে। সাপোজ মনে করো এটা একটা বস্তু বা পদার্থ আর কি। এই বস্তুটার মধ্যে তোমার অসংখ্য কি আছে? অণু আছে। অর্থাৎ এটা যে পদার্থ, এই পদার্থটাকে তুমি যদি ভাঙো, তুমি কি পাবা? অসংখ্য অণু পাবা। আবার এই অণুকে যদি তুমি ভাঙো, তুমি কি পাবা? পরমাণু পাবা। বুঝতে পারছি? আবার এই পরমাণুকে ভাঙলে তুমি কি পাবা? তুমি ইলেকট্রন পাবা, তারপর তুমি প্রোটন পাবা, তারপর তুমি নিউট্রন পাবা। তাহলে এটাই হচ্ছে তোমার পদার্থের যত, অর্থাৎ এটাই হচ্ছে তোমার একটা পদার্থকে ভাঙলে তুমি কি কি পাবা, কোন স্টেপে, অর্থাৎ কিভাবে স্টেপটা আসবে, এটা হচ্ছে ওইটা। তাহলে এটাই হচ্ছে তোমার একটা বস্তু বা পদার্থকে তুমি যখন ভাঙবা, এবং তুমি পদার্থটাকে ভাঙলে তুমি অসংখ্য কি পাবা? অণু পাবা। এবার এই অণুটাকে যখন তুমি ভাঙবা, সেটা তুমি কি পাবা? পরমাণু পাবা। তাহলে দেখো, তুমি পদার্থটাকে যত ভাঙতেছো, পদার্থটাকে তত ক্ষুদ্র দেখে ক্ষুদ্রতর হচ্ছে না? আবার এই পরমাণুকে যদি তুমি ভাঙো, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পাবো। তাহলে দেখো, এটা কি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হতেই যাচ্ছে। এই যে পরমাণু, পরমাণুকে কিন্তু খালি চোখে দেখা যায় না, এবং অনুবীক্ষণিক যন্ত্র দিয়ে কিন্তু দেখা যায় না। তাহলে চিন্তা করো এবার এই পরমাণু কত ক্ষুদ্র। এবার এই পরমাণুর ভিতরে যারা আছে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এবার এরা এবার কত ক্ষুদ্র। তাহলে আশা করি তোমরা অণু কি বুঝতে পারছো। এবং আরেকটা জিনিস মনে রাখবা, অণু কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। আমরা যদি অণুর গঠনটা যদি মনে করো একটা পরমাণু দিয়ে দেখাই, কিভাবে? মনে করো হাইড্রোজেন একটা পরমাণু, আরেকটা হাইড্রোজেন পরমাণু, এই দুইটা হাইড্রোজেন পরমাণু যখন পরস্পরের সাথে যুক্ত হবে, তখন কি গঠন করবে? H2 গঠন করবে। আর এই H2 হচ্ছে তোমার কি? অণু। তাহলে এই H2 হচ্ছে তোমার অণু, আর এটা হচ্ছে তোমার পরমাণু। এটাও ঠিক সেম পরমাণু। এরপর আমরা দেখব প্রতীক। প্রতীক কি? মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। এখন পর্যন্ত
সর্বমোট 118টা মৌল আবিষ্কার করা হয়েছে। এই 118টা মৌলের যে নাম সেটা দুইটা পদ্ধতিতে লিখা হয়, একটা হচ্ছে ইংরেজি নাম, একটা হচ্ছে ল্যাটিন নাম। তো এখানে দেখো যে হাইড্রোজেনের নামটা কিন্তু ইংরেজি নাম, তারপরে অক্সিজেন যেটা সেটাও কিন্তু কি নাম, ইংরেজি নাম। তারপরে আমরা যে সোডিয়ামের নামটা কিন্তু একটা ল্যাটিন নাম, সেটা হচ্ছে কি, ল্যাটিন নাম হচ্ছে নেট্রিয়াম। নেট্রিয়াম সোডিয়ামটা হচ্ছে তোমার কি নাম, একটা ল্যাটিন নাম। তাহলে এই যে ইংরেজি নামের যে সংক্ষিপ্ত প্রকাশ, অর্থাৎ এই হাইড্রোজেনকে যদি আমরা পুরোটা লিখে প্রকাশ করতে যাই, এটা যেমন সময় সাপেক্ষ তেমন মনে করো কষ্টদায়ক আমাদের জন্য, অর্থাৎ সময় সাপেক্ষ। এবং এই হাইড্রোজেনটাকে যেন আমরা সহজে দেখেই চিনতে পারি, এই জন্য বিজ্ঞানীরা কি করছে, এদের যে প্রকাশটাকে সংক্ষিপ্ত করছে। এই সংক্ষিপ্ত প্রকাশটাকে বলা হয় তোমার কি, প্রতীক। এবং এই সংক্ষিপ্ত প্রকাশটা দুইভাবে করা হয়, যেহেতু এদের নামও দুইটা, একটা হচ্ছে তোমার ইংরেজি নাম, একটা হচ্ছে তোমার ল্যাটিন নাম। তাহলে ইংরেজি এবং ল্যাটিন নামের যে সংক্ষিপ্ত রূপ, এই সংক্ষিপ্ত রূপ বা সংক্ষিপ্ত যে প্রকাশ, সেটা হচ্ছে তোমার কি, প্রতীক। তাহলে এই হাইড্রোজেনের যেহেতু শুরুর অক্ষরটা কি, তো এইচ না, এই জন্য হাইড্রোজেনকে আমরা এইচ দিয়ে প্রকাশ করি। অক্সিজেনের প্রথম অক্ষর কত, ও, এই জন্য অক্সিজেনকে আমরা ও দিয়ে প্রকাশ করি। তারপর দেখো সোডিয়ামকে আমরা এন দিয়ে প্রকাশ করি। তাহলে এই সোডিয়ামের যে Na সেটা কোথা থেকে আসছে, সোডিয়ামের ল্যাটিন নাম থেকে আসছে। আর যে হাইড্রোজেনের H এবং অক্সিজেনের O, এটা কোথা থেকে আসছে, হাইড্রোজেন এবং অক্সিজেনের ইংরেজি নাম থেকে আসছে। তাহলে মৌলের ইংরেজি এবং ল্যাটিন নামের যে সংক্ষিপ্ত রূপ, সেটাকে বলা হয় তোমার কি, প্রতীক। আবার দেখো আমাদের যেরকম কার্বন, তারপর হচ্ছে ক্লোরিন, তারপর হচ্ছে ক্যালসিয়াম। দেখো এই যে তিনটার কিন্তু প্রথম অক্ষর কত, সি না? তাহলে আমরা এখানে কি দেখে আসছি, প্রথম অক্ষর দ্বারা কি আমরা মৌলকে প্রকাশ করতেছি না, অর্থাৎ মৌলের সংক্ষিপ্ত রূপটা আমরা প্রথম অক্ষর দ্বারা প্রকাশ করতেছি। কিন্তু এখানে দেখো এটার প্রথম অক্ষর সি, এটার প্রথম অক্ষর সি, এটার প্রথম অক্ষর সি। এবার এই ক্ষেত্রে তুমি একটা কি ঝামেলায় পড়ে যাবে না, যে প্রথম এরকম অসংখ্য মৌল আছে যাদের প্রথম অক্ষর একই, এখন তাদেরকে এদের সকলকে যদি আমি সি দিয়ে প্রকাশ করি, তাহলে কোনটা কি কে বলতে পারবে, কোনটা কার্বন, কোনটা ক্লোরিন, কোনটা ক্যালসিয়াম? তারপর মনে করো আবার আছে ক্যাডমিয়াম, এটাও সি, তাহলে কোনটা ক্যাডমিয়াম, এটা কি কেউ বলতে পারবে না। তাহলে যে সকল মৌলের প্রথম অক্ষর একই, তাদেরকে আমরা দুইটা অক্ষর দ্বারা প্রকাশ করি। অর্থাৎ এই তিনটার মধ্যে মনে করো এরকম যাদের নামের শুরুতে সি আছে, তো এরকম মনে করো একটাকে শুধু প্রথম অক্ষর আছে সি, যেমন কার্বনকে আমরা সি দিয়ে প্রকাশ করি, তাহলে এটার একটা অক্ষর, মানে প্রথম অক্ষর দ্বারা কার্বনকে প্রকাশ করা হয়। আর বাকিদের ক্ষেত্রে সি এর সাথে সাথে আরো একটা অক্ষর নেওয়া হয়েছে, অর্থাৎ দ্বিতীয় একটা অক্ষর, যেমন ক্লোরিন হচ্ছে সি এল, ক্যালসিয়াম হচ্ছে সি, এখানে কিন্তু আবার এল নাই, দেখছো? তবে এখানে প্রথম অক্ষরটা হবে বড় হাতের, এটা হবে দ্বিতীয় অক্ষরটা হবে ছোট হাতের। এভাবেই মৌলকে প্রকাশ করা হয়। তো মৌলের এই যে সংক্ষিপ্ত প্রকাশ, এই সংক্ষিপ্ত প্রকাশটাই হচ্ছে কি, প্রতীক। তাহলে এই হাইড্রোজেন, অক্সিজেন, সোডিয়াম, কার্বন, ক্লোরিন, ক্যালসিয়াম, এগুলো হচ্ছে কি মৌলের বিভিন্ন প্রতীক। তো 118টা মৌলের এরকম 118টা তোমার কি আছে, প্রতীক আছে। এবার আমরা দেখবো সংকেত কি। দেখো কোন মৌলিক বা যৌগিক পদার্থের অণুতে যে যে ধরনের পরমাণু থাকে তাদের প্রতীক, এবং যেই মৌলের যতটি পরমাণু থাকে সেই সংখ্যা দিয়ে প্রকাশিত প্রতীককে সংকেত বলে। এটা আসলে বিস্তারিত আমরা উদাহরণের মাধ্যমে দেখি। মনে করো যে পানিটা কিভাবে গঠিত হয়, এই পানি কিভাবে গঠিত হবে, দুইটা হাইড্রোজেন লাগবে। পানি গঠন করতে তোমার দুইটা হাইড্রোজেন লাগবে, এবং এর সাথে কি লাগবে, একটা অক্সিজেন। দেখো তুমি যদি পানি তৈরি করতে চাও, তাহলে তোমার কি লাগবে, দুইটা হাইড্রোজেন লাগবে। অর্থাৎ দুইটা হাইড্রোজেনের পর দুইটা হাইড্রোজেন মানে কি, দুইটা হাইড্রোজেন পরমাণু লাগবে। অর্থাৎ এরকম হাইড্রোজেন এবং হাইড্রোজেন, এরকম দুইটা হাইড্রোজেন কি লাগবে, পরমাণু লাগবে। তার সাথে একটা কি লাগবে, অক্সিজেন লাগবে। তাহলে তখন এই দুইটা হাইড্রোজেন এবং একটা অক্সিজেন মিলে তোমার কি তৈরি করবে, এই যে পানি তৈরি করবে। কি তৈরি করবে, পানি তৈরি করবে। তুমি চাইলে এই প্রসেসে পরীক্ষাগারে পানি তৈরি করে নিতে পারো। এখন আসো সংকেত কি। এখানে কি বলছে, কোন মৌলিক বা যৌগিক পদার্থের, তাহলে দেখো এরা সবাই কি মৌলিক পদার্থ না, মৌলিক বা যৌগিক। তাহলে এখানে কোনো যৌগিক না, তাহলে মৌলিক পদার্থের অণুতে যে 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 ধরনের মৌলের পরমাণু থাকে, তাহলে এখানে দেখো যে পানি কিন্তু একটা যৌগিক পদার্থ। পানি কিন্তু একটা কি পদার্থ, যৌগিক পদার্থ। এখন যৌগিক পদার্থ কেন, দেখো তো হাইড্রোজেন একটা মৌলিক পদার্থ,
অক্সিজেন একটা কি মৌলিক পদার্থ। তাহলে এই মৌলিক পদার্থগুলো যুক্ত হয়ে যখন তোমার পানি তৈরি করবে, তাহলে এই পানির মধ্যে তোমার দেখো তো কি 2 বা ততোধিক মৌলিক পদার্থ আছে না? তাহলে 2 বা ততোধিক মৌলিক পদার্থ মিলে তোমার পানি গঠন করতেছে। তাহলে পানি একটা কি পদার্থ? যৌগিক পদার্থ। তাহলে এটাই বলছে যে কোনো মৌলিক বা যৌগিক পদার্থের অণুতে, এই যে পানির যে একটা অণু, পানি একটা কি অণু। এখন বলতে পারো যে পানি যৌগিক পদার্থ আবার অণু, অণু কিভাবে আমরা আসলে সেটা বুঝি। যৌগিক পদার্থ কিভাবে সেটা তো আমরা বুঝছি, আবার আসলে অণু কিভাবে? অণু মানে কি 2 বা ততোধিক পরমাণু যদি যুক্ত থাকে সেটাকে আমরা কি বলি? অণু বলি। তাহলে দেখো তো পানির মধ্যে তোমার কয়টা পরমাণু যুক্ত আছে? 2টা হাইড্রোজেন একটা অক্সিজেন, তাহলে কয়টা? 3টা। তাহলে পানিকে আমরা কি অণু বলতে পারি না? তাহলে এখানে কোনো মৌলিক বা যৌগিক পদার্থের অণুতে, তাহলে এটা কাকে মিন করতেছে? এটা কি পানিকে মিন করছে না? তাহলে পানি একটা আমার যৌগিক পদার্থ এবং সেটা একটা কি অণু। তাহলে অণুতে যে যে ধরনের মৌলের পরমাণু থাকে, এটুকু আগে আমরা বুঝি, যে যে ধরনের মৌলের পরমাণু থাকে। তাহলে এই যে পানি একটা যৌগিক পদার্থ এবং পানি একটা যে অণু, এই পানির অণুতে কি কি ধরনের পরমাণু আছে? হাইড্রোজেন আছে, তারপর অক্সিজেন আছে। তার মানে হাইড্রোজেন এবং অক্সিজেন কি আছে? পরমাণু আছে। তাদের প্রতীক, তাহলে যে হাইড্রোজেনের প্রতীক কি H, অক্সিজেনের প্রতীক কি O, প্রতীক। এবং সেই মৌলের যতটি পরমাণু থাকে, তাহলে হাইড্রোজেনের পরমাণু আছে কয়টা? 2টা। তাহলে শুরুতে আমরা কি দিব? হাইড্রোজেন পরমাণু আছে, হাইড্রোজেনের আমরা কি দিলাম? প্রতীক দিলাম। অক্সিজেন পরমাণু আছে, অক্সিজেনের আমরা কি দিলাম? প্রতীক দিলাম। দেওয়ার পর কি বলছে? সেই মৌলের যতটি পরমাণু থাকে সেই সংখ্যা দিয়ে। তাহলে হাইড্রোজেনের যতটি পরমাণু আছে সেই পরমাণুর সংখ্যাটা আমার দিতে হবে। পরমাণুর সংখ্যাটা কোথায় হয় জানো? এই যে হাইড্রোজেন পরমাণুর সংখ্যাটা হবে হাইড্রোজেনের ঠিক এই জায়গা, অর্থাৎ নিচে, হাইড্রোজেনের ঠিক নিচে এভাবে। এবং সেই সংখ্যা, তাহলে অক্সিজেন কয়টা আছে? একটা। তো মনে করে এক, এটা দেওয়া না দেওয়া একই কথা, কারণ কিছু নয় মানি তো এক আছে। সেই সংখ্যা দিয়ে প্রকাশিত যে প্রতীক, তাহলে দেখো তো এই যে দেখো পানির মধ্যে, এই যে পানি যে একটা অণু, এই অণুর মধ্যে তোমার হাইড্রোজেন পরমাণু আছে, অক্সিজেন পরমাণু আছে। তাহলে হাইড্রোজেনের পরমাণুর প্রতীক লিখলাম, অক্সিজেন পরমাণুর প্রতীক লিখলাম, এবং এই পরমাণুগুলার যে সংখ্যা মানে কয়টা কয়টা আছে এই সংখ্যাটাও আমি দিলাম। দেওয়ার পরে দেখো তো একটা প্রতীক তুমি পাইছো না? যখন পরমাণুগুলার প্রতীক এবং সংখ্যা দিয়ে যখন আমি এটাকে প্রকাশ করলাম, আমি এটা কি প্রতীক পাইছি না? এই প্রতীকটাকে বলা হয় তোমার সংকেত। কি বলা হয়? সংকেত। তাহলে এটা কার সংকেত? পানির সংকেত। কার সংকেত? এটা পানির সংকেত। তাহলে এই পানির সমান আমরা কি লিখতে পারি? H2O। তাহলে বুঝে গেছে সংকেত কি? সংকেত হচ্ছে কি, দেখো কোনো একটা অণু বা কোনো একটা মৌলিক বা যৌগিক পদার্থের অণুতে, এই যে যৌগিক পদার্থের অণুতে যে কয়টা পরমাণু থাকবে ওই পরমাণুগুলার প্রতীক, এবং এই পরমাণুগুলার যে কয়টা সংখ্যা থাকবে, মনে করো কয়টা কয়টা করে আছে, ওই সংখ্যাটা যদি আমরা দিয়ে যদি প্রকাশ করি, মোট কথা পরমাণু এবং পরমাণুর সংকেত দিয়ে প্রকাশিত যে প্রতীক, ওই প্রতীকটার নাম হচ্ছে সংকেত। ওই প্রতীকটার নাম কি? সংকেত। যেমন মনে করো আমরা যদি সালফিউরিক অ্যাসিড তৈরি করি, কি তৈরি করি আমরা? সালফিউরিক অ্যাসিড। এই সালফিউরিক অ্যাসিড তৈরি করার জন্য তোমার কি কি লাগে জানো? হাইড্রোজেন লাগবে তোমার 2টা। বাংলা ইংরেজিতে লিখি, এই সালফিউরিক অ্যাসিড তৈরি করার জন্য তোমার কি কি লাগে জানো? হাইড্রোজেন লাগবে 2টা, সালফার লাগবে একটা, S হচ্ছে সালফার, অক্সিজেন লাগবে 4টা। তাহলে দেখো সালফিউরিক অ্যাসিড তৈরি করার জন্য তোমার কি কি পরমাণু লাগবে তুমি কি পাইছো না? হাইড্রোজেন, সালফার, অক্সিজেন। তাহলে তুমি মনে করে দিকে লেখো হাইড্রোজেন, সালফার, অক্সিজেন। আবার কি দিতে হবে? এদের যে সংখ্যাটা, অর্থাৎ এই পরমাণুগুলো কয়টা কয়টা করে লাগবে এই সংখ্যাটা তোমার কি নিচে বসাইতে হবে। তাহলে S কয়টা? 2টা। S এর নিচে 1 দিতে হবে। 1 দেওয়া না দেওয়া একই কথা, কিছু নয় মানে 1। তাহলে O এর নিচে তোমার কি হবে? 4টা। তাহলে এই যে আমি প্রতীকটা পাইছি এটার নামে হচ্ছে সংকেত, আর এটা হচ্ছে কিসের সংকেত? সালফিউরিক অ্যাসিডের সংকেত। তাহলে এই সংকেতটা যদি আমি দেখি তখন আমি বুঝতে পারবো এটা হচ্ছে কার? সালফিউরিক অ্যাসিডের। অর্থাৎ এই সালফিউরিক অ্যাসিডটা তো কে তৈরি করছে? বিজ্ঞানীরা তৈরি করছে না? তো তারা তৈরি করতে মনে করে কি কি লাগছে? তাহলে সালফিউরিক অ্যাসিড তৈরি করতে তোমার H লাগছে 2টা, অর্থাৎ হাইড্রোজেন পরমাণু লাগছে 2টা, সালফার লাগছে 1টা, অক্সিজেন লাগছে 4টা। তখন তারা এই জিনিসটাকে, টোটাল জিনিসটাকে এইভাবে তারা কি করছে? প্রকাশ করছে। যার কারণে এটা দেখা মাত্র আমরা বুঝতে পারি এটা হচ্ছে কি? সালফিউরিক অ্যাসিড। এবং এটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডের কি একটা সংকেত। এবং এটার মধ্যে দেখো টোটাল কয়টা পরমাণু আছে? 4টা, 5টা, 7টা। তাহলে এটা একটা কি? অণু।